মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারেন, টপিক শেষ হলে অথবা হ্যান্ড রেজ করতে পারেন। ঠিক আছে, তা আমি ক্লাসে যাই। ভাই আপনি হচ্ছে করেন, তাহলে রেকর্ড শুরু করেন। হ্যাঁ, আমি ফেসবুক লাইভে চলে গেছি ভাই। ও ঠিক আছে, আমি ক্লাস শুরু করে দিলাম। হ্যাঁ, তো এখানে যারা আছেন, আরেকটা জিনিস শোনা হলো না, গত যে ক্লাসটা হয়েছিল সেটা তারা করছে কিনা। যদিও গত ক্লাস যদি কেউ নাও করে থাকে, এই ক্লাসে বুঝবে না এমনটা না। এই ক্লাস এবং ওই ক্লাস সম্পূর্ণ আলাদা। এই ক্লাস থেকে শুরু করলে সবকিছু বুঝতে পারবে। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস নম্বর 2। আজকে আমরা টপিক রেখেছি হলো ডাটা টাইপ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রোগ্রামিং শুরু করার জন্য যে বিষয়গুলো একদম বেস হিসেবে কাজ করে, সেই বিষয়গুলোই হচ্ছে আজকে 3টা টপিক আছে। একটা হলো কনস্ট্যান্ট, একটা হলো ভেরিয়েবল। তো আমরা একটু ধাপে ধাপে শিখবো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, ক্লাস আমরা খুবই অল্প সময়ে নেব, তো ক্লাস ছেড়ে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, অল্প সময় নেব, খুব বেশি বোরিং করব না, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আসি ডাটা টাইপ। আসলে ডাটা টাইপটা কি, আমরা একটা আগে প্রোগ্রাম দেখি। তো এরকম প্রোগ্রামটা বোঝার দরকার নাই, জাস্ট প্রোগ্রামটা, আমি প্রোগ্রামের কিছু কিছু জিনিস দেখাবো, এই জন্য প্রোগ্রামটা লিখছি। এই প্রোগ্রামের কোনো কিছুই বোঝার দরকার নাই। প্রোগ্রামটা ধরো প্রথমবার দেখতেছো, লাইফ ফার্স্ট। তো আমরা প্রোগ্রামের সাহায্যে আসলে করি কি, আমরা কতদিন বলছিলাম যে প্রোগ্রামের সাহায্যে আমরা কম্পিউটারে, আমরা হচ্ছে কম্পিউটারকে বিভিন্ন বার্তা দিই, বার্তা দিয়ে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করি। কম্পিউটারের সাহায্যে আমরা যে সমস্যাগুলো সমাধান করি, সে সমাধান করার সময় আমরা কম্পিউটারকে যে ভাষায় ইনস্ট্রাকশন দিই, সেই ভাষার ইনস্ট্রাকশন গুলোই হচ্ছে প্রোগ্রাম। এখন কম্পিউটারে যখন আমরা প্রোগ্রামটা লিখবো, লেখার সময় বা কোনো সমস্যার সমাধান করার সময় আমাদের অবশ্যই সংখ্যা ব্যবহার করতে হবে, তাই না? সংখ্যা। এখন সংখ্যা ব্যবহার যদি করি আমরা, যেমন এই প্রোগ্রামে আমি 25 একটা সংখ্যা এটা ব্যবহার করছি, তারপরে 36.6 এই সংখ্যাটা ব্যবহার করছি, তারপরে এখানে অনেক বড় একটা সংখ্যা আছে যেটা ভগ্নাংশ সংখ্যা। এরকম সংখ্যা ব্যবহার করার প্রয়োজন হতে পারে। আবার আমরা সংখ্যা ব্যবহার না করে একটা বর্ণ ব্যবহার করছি। তো এরকম প্রোগ্রাম ব্যবহারের সময়, মানে প্রোগ্রাম করার সময় আমরা বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করতে পারি। এই সংখ্যাগুলোকে আমরা মানে ডাটা বলছি। হ্যাঁ, তো এই সংখ্যাগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এটাই হলো ডেটা টাইপ। আমরা যে ধরনের ডেটা ব্যবহার করব, সে বিভিন্ন ধরনের উপর ভিত্তি করে এটাকে আমরা ডেটা টাইপ বলতেছি, বা ডেটার ধরনকেই ডেটা টাইপ বলি। ভাই তো স্ক্রিনটা আর একটু বড় করেন ভাই। স্ক্রিন বড় করব? স্ক্রিন তো ফুলই করছি। না না মানে আচ্ছা, না না আমার দিক থেকে জুম করতে হবে, ল্যাপটপ থেকে, আমি তো ল্যাপটপ থেকে স্ক্রিনটা শেয়ার করতেছি আপনার হচ্ছে ইয়েতে, তো এই জন্য একটু প্রবলেম হবে আর কি। কোথায় শেয়ার করতেছেন? ফেসবুকে? হ্যাঁ ফেসবুকে জুম আসার কারণে তো ফুল স্ক্রিনটা নেওয়া যাচ্ছে না, বুঝতেছেন এটা। এই হচ্ছে মিটে একটা সমস্যা হয়, মানে সাইটে ওই ইয়ের বারগুলো দেখা যায়, জুমে আবার এই সমস্যাটা থাকে না। জুমের আবার একটা লিমিটেশন আছে। তো যারা মিটে এখন ক্লাস করতেছে তারা কি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছে? না তারা তো দেখতে পারবে। আচ্ছা, তাহলে কি করা যায়? আমি বলতেছি ফেসবুকের কথা, ফেসবুকে একটু বুঝতে রেজুলেশনটা পারছি। কম আসতেছে আর কি, বা ফরম্যাট বড় করে দেন। আপনি ওই মিটে যেটা চলতেছে আপনি সেটা রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে ফেসবুকে পরে আপলোড দিন। এখন একই থাকবে আপাতত ভাই, একই থাকবে, জিনিসটা একই থাকবে। আচ্ছা সমস্যা না, আপনি করেন দেখেন, কমেন্টে যদি স্টুডেন্ট বুঝতে পারে তাহলে তো হলো, বাট লেখাটা একটু ছোট দেখাচ্ছে। আচ্ছা আমি এদিক থেকে জুম করে দিচ্ছি, সমস্যা না, ঠিক আছে আপনি এখন করেন, দেখা যাক কি অবস্থা, করেন, সমস্যা না, কন্টিনিউ। ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা বললাম সেটা হলো যে আমরা প্রোগ্রাম ব্যবহারের সময় বিভিন্ন ধরনের ডাটা ব্যবহার করব। হ্যাঁ, তো কত ধরনের আমরা ডাটা ব্যবহার করতে পারি এটার উপর ভিত্তি করে আমরা ডাটাগুলোকে টাইপ করছি, মানে ভাগ ভাগ করছি আর কি। হ্যাঁ, তো এর মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ডাটা আছে। প্রাইমারি ডেটা টাইপ, ডিরাইভ ডেটা টাইপ, ইউজার ডিফাইন ডেটা টাইপ। হ্যাঁ, এর মধ্যে এই ডিরাইভ ডেটা টাইপ এবং ইউজার ডিফাইন ডেটা টাইপ এটা আপনাদের পড়তে হবে না, এটা পড়তে হবে না। আমাদের বইয়ে যেটা আছে এবং যেটা আমাদের পড়তে হবে সেটা হলো প্রাইমারি ডেটা টাইপ। হ্যাঁ, প্রধান ডেটা টাইপ। এখানে ইন্টিজার, ফ্লট, ডাবল, ক্যারেক্টার, এগুলো কোনটা কি, এগুলো হচ্ছে আমরা দেখব। এগুলো কোনটা কি, এই বিষয়গুলো আমরা এখন দেখব। তো ক্যারেক্টার মানে আমরা প্রোগ্রামের মধ্যে যদি কখনো বর্ণ নিয়ে কাজ করি, বর্ণ ব্যবহার করি, যেমন এই যে এ, এরকম বি,
সি এরকম বর্ণ যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা হবে ক্যারেক্টার ডাটা টাইপ। তাহলে বলবো যে সেই ডেটা টাইপের নাম আমরা বলবো ক্যারেক্টার। হ্যাঁ, এবং সেটা ব্যবহার করার জন্য আমরা এই যে CHAR এই কিওয়ার্ডটা ব্যবহার করব। তার মানে প্রোগ্রামের মধ্যে যখনই আমার এ ব্যবহার করা লাগবে, তাহলে এর জন্য আমি যে ডেটা টাইপ ব্যবহার করব সেই ডেটা টাইপের নাম হবে ক্যারেক্টার। এই যে ক্যারেক্টার ডেটা টাইপ নাম। কিন্তু এ কে চিহ্নিত করার জন্য প্রোগ্রামের মধ্যে আমি CHAR এই কিওয়ার্ডটা ইউজ করব। কিভাবে ইউজ করব আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, প্রোগ্রামের মধ্যে আমরা পূর্ণ সংখ্যা ব্যবহার করতেছি, সে পূর্ণ সংখ্যাটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, 315 এটা একটা ধনাত্মক সংখ্যা, আর -362 এটাও একটা ঋণাত্মক সংখ্যা। আর ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক এগুলো তো পূর্ণ সংখ্যা। যদি আমরা প্রোগ্রামের মধ্যে পূর্ণ সংখ্যা ব্যবহার করি তাহলে আমরা বলবো এটা হলো ইন্টিজার ডেটা টাইপ। ওকে, এবং প্রোগ্রামের মধ্যে আমরা ইন্টিজার ডেটা টাইপকে এই ইন্ট এই কিওয়ার্ড দ্বারা ডিফাইন করব, চিহ্নিত করব। এরপরে যদি আমরা ফ্লট এবং ডাবল এই দুইটাই ডাটা টাইপ হচ্ছে ভগ্নাংশ বা দশমিক চিহ্ন যুক্ত। তার মানে যদি আমরা কখনো ভগ্নাংশ কোনো সংখ্যা ব্যবহার করি, ভগ্নাংশ সেটা হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক। যদি ভগ্নাংশ কোনো সংখ্যা ব্যবহার করি তখন আমরা সেই ডেটা টাইপ হয় ফ্লট টাইপ হবে না হলে ডাবল টাইপ হবে। দুইটার মধ্যে শুধুমাত্র তফাৎ হচ্ছে এই সাইজের। সাইজ বিষয়টা কি আমি একটু পরে আর কি ডিটেল এক্সপ্লেন করব। তার মানে প্রোগ্রামের যদি আমি কখনো দেখি যে সেটা আমাদের হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ব্যবহারের প্রয়োজন পড়তেছে, তখন আমরা হয় ফ্লট টাইপ ভেরিয়েবল ব্যবহার করব না হলে ডাবল ডাটা টাইপ ব্যবহার করব, এবং এই কিওয়ার্ডটা আমরা লিখব ফ্লট এবং ডাবল। এখন এই পাশে একটা কলাম দেখা যাচ্ছে, সেটা হলো সাইজ। সাইজের বিষয়টা কি? সাইজের বিষয়টা হলো যে আমরা যখন এই ডাটাগুলো নিয়ে কাজ করি প্রোগ্রামে, হ্যাঁ, সে ডাটাগুলোকে আমাদের মেমোরিতে রাখতে হয়, মেমোরিতে অবস্থান করতে হয়, ডাটাগুলো মেমোরিতে রাখতে হয়। এখন মেমোরিতে রাখার জন্য আমি যখন বলি যে আমি ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করব, তাহলে প্রোগ্রামের মধ্যে যখনই আমি ক্যারেক্টার এই কিওয়ার্ডটা লিখব তখনই মেমোরির মধ্যে এই যে 1 বাইট বা 8 বিটের একটা জায়গা অলরেডি তৈরি হয়ে যাবে এই ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল ব্যবহার করার জন্য। ইন্টিজারের জন্য 2 বাইট বা 16 বিট জায়গা বরাদ্দ হবে। আমরা যদি একটু প্রোগ্রামে ফিরে যাই, এখানে আমরা একটু এক্সাম্পল দেখতেছি। এই যে 25 সংখ্যাটা ব্যবহার করলাম, এই 25 সংখ্যাটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা ব্যবহার করছি, প্রোগ্রাম কিন্তু এখানে আসলে 25 যে পূর্ণ সংখ্যা এটা আসলে চিনে না। কি করতে হয়? লাইনের শুরুতেই বলে দিতে হয় INT। ওই যে একটু আগে আমরা দেখলাম যে ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এটার জন্য INT কিওয়ার্ড ব্যবহার করা হয়। তো যখনই আমি এখানে INT কিওয়ার্ডটা লিখলাম তখনই প্রোগ্রাম বুঝে গেল যে এখানে যে সংখ্যাটা ব্যবহার করা হচ্ছে সেটা হলো একটা পূর্ণ সংখ্যা। এখন যদি আমি এরকম করি যে এজ এর মান যদি 25.6 এই মান দিই, তাহলে এখন কিন্তু প্রোগ্রাম এটাকে চিনবে না। আমি এর সামনে এটা কোন টাইপের ভেরিয়েবল ব্যবহার করছি, কোন টাইপ ডাটা ব্যবহার করছি এটা আগে বলে দিতে হবে। এখানে যদি আমি INT লিখি, তাহলে INT বলতে আসলে কি বোঝায়? পূর্ণ সংখ্যা বোঝায়, পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে আমি লিখছি হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই যে এজ এর মধ্যে 25.6 এটা স্টোর হবে নাকি 25 স্টোর হবে? এর মধ্যে অ্যাকচুয়ালি 25 স্টোর হবে। যেহেতু আমি সংখ্যা ব্যবহার করছি একটা ভগ্নাংশ সংখ্যা, কিন্তু প্রোগ্রামের শুরুতেই বলে দিছি এটা হবে একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা বলে দিই, এখানে আমি যে কোনো সংখ্যায় নেই না কেন প্রোগ্রাম সবসময় এই পূর্ণ সংখ্যাটাকে সে নেবে, পূর্ণ সংখ্যাটাকে সে স্টোর করে রাখবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এর বাইরে এই যে আমরা 36.6 এটা একটা ভেরিয়েবল ব্যবহার করলাম, এটা অবশ্য কি, এটা হলো একটা ভগ্নাংশ। তাহলে আমরা বলছি যে ভগ্নাংশ যখন আমরা সংখ্যা ব্যবহার করব তখন তার সামনে আমাদের হয় ফ্লট না হলে ডাবল, এই দুইটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে ভগ্নাংশ সংখ্যা মানে হলো এটা হচ্ছে ফ্লট টাইপ ভেরিয়েবল অথবা ডাবল টাইপ ভেরিয়েবল। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যদি ভগ্নাংশ সংখ্যা ব্যবহার করতে চাই তাহলে আমরা কোন টাইপটা ব্যবহার করব? ফ্লট ব্যবহার করব নাকি ডাবল ব্যবহার করব? এটা নির্ভর করবে যে ভগ্নাংশ সংখ্যা সেটা যদি ছোট হয়, সংখ্যাটা ভগ্নাংশ কিন্তু ছোট, তখন আমরা ফ্লট ব্যবহার করব।
আর যদি ভগ্নাংশ সংখ্যা সেটা যদি অনেক বড় সংখ্যা হয়, মানে পয়েন্টের পরে অনেক সংখ্যা নিতে হয়, তখন আমরা ডাবল টাইপ ব্যবহার করব। প্রশ্ন আসতে পারে যে কেন ফ্লট বা কেনই বা ডাবল। ফ্লট হচ্ছে যে যখন আমরা ফ্লট ব্যবহার করব তখন মেমোরির মধ্যে আমাদের 4 বাইট জায়গা বরাদ্দ হবে, আর ডাবলের জন্য আমাদের বরাদ্দ হবে হচ্ছে 8 বাইট, অর্থাৎ 8 বাইট জায়গা সে দখল করে নেবে। এখন যদি আমাদের সংখ্যাটা ছোট হয়, ভগ্নাংশ সংখ্যা, কিন্তু আমরা ব্যবহার করলাম ডাবল, তাহলে অনেকগুলো জায়গা কি হবে, ওয়েস্ট হবে। 8 বাইটের ধরে নাও আমরা 8 বাইট জায়গা বরাদ্দ হলো, তার মধ্যে অল্পটুকু আমরা ব্যবহার করলাম, সংখ্যাটা ছোট নিলাম, তাহলে অল্পটুকু জায়গা শুধু বরাদ্দ হবে, বাদ বাকি জায়গাগুলো কিন্তু ওয়েস্ট পড়ে থাকবে, অন্য কেউ এই জায়গাটা ব্যবহার করতে পারবে না। এই জন্য আমরা বলে থাকি যে যদি ভগ্নাংশ সংখ্যাটা একটু ছোট হয় তাহলে আমরা ফ্লট টাইপ ব্যবহার করব, আর যদি ভগ্নাংশ সংখ্যাটা একটু বড় হয় তাহলে আমরা ডাবল টাইপ ভেরিয়েবল ব্যবহার করব। তারপরে এখানে আমরা এই যে একটা বর্ণ ব্যবহার করছি এ, তাহলে প্রোগ্রামের মধ্যে যখন আমরা বর্ণ ব্যবহার করব তখন আমরা সেটা বলছি যে ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল, যেটাকে প্রোগ্রামের মধ্যে লিখতে হয় CHAR এই কিওয়ার্ড দিয়ে। তো এই বিষয়টা এখানে সংক্ষেপে লেখা আছে যে কোন ধরনের ডাটা টাইপের জন্য আমরা কোন কিওয়ার্ড ব্যবহার করব এবং সেগুলো মেমোরিতে কতটুকু জায়গা বরাদ্দ নেবে, এই বিষয়গুলো এই ছকের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো আছে। আশা করি বিষয়টা এখানে বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখন। ফ্রিকুয়েন্টলি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ বলতেছেন না, তার মানে হয়তো সমস্যা নাই, আমি পরে যাচ্ছি। এটা আপাতত স্কিপ করতেছি। এবার আসি হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে প্রোগ্রামের ভিতরে এমন কিছু রাশি থাকবে, এমন কিছু মান থাকবে যে মানগুলো কখনো পরিবর্তন করা যাবে না বা পরিবর্তন করা হয় না, এই ধরনের মানকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। ধ্রুবক বলতে তো আমরা আসলে এরকমই বুঝি, যেমন আমরা যারা সায়েন্সে পড়ছি তারা আমরা জানি যে মহাকর্ষীয় ধ্রুবক, তারপরে অভিকর্ষজ ধ্রুবক। হ্যাঁ, এরকম ধ্রুবক বলতে আসলে কি, ও মানগুলো ফিক্সড। যেমন অভিকর্ষজ ধ্রুবক জি, এটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানটা কিন্তু ধ্রুবক, এই মানটা কিন্তু চেঞ্জ হয় না, যদিও মেরু অঞ্চলে এবং বিষুবীয় অঞ্চলে চেঞ্জ হয় হালকা, সেটা আলাদা হিসাব, কিন্তু মানটা মোটামুটি এরকম থাকে। এই মানগুলো আমি হঠাৎ করে জি এর মান 10 লিখতে পারবো না আসলে। তাহলে প্রোগ্রামের ভিতরে যে সকল রাশির মান পরিবর্তন হয় না সেগুলোকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। হ্যাঁ, তো ধ্রুবকটা মোটামুটি 4 প্রকার। ইন্টিজার ধ্রুবক মানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তাহলে কোন সংখ্যা যদি কোন ধ্রুবক যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা হলো ইন্টিজার ধ্রুবক। ফ্লোটিং ধ্রুবক মানে কোন ধ্রুবক যদি ভগ্নাংশ কোনো সংখ্যা হয় তাহলে সেটা ফ্লোটিং ধ্রুবক। আর যদি ক্যারেক্টার হয় মানে এ অথবা বি এরকম যদি হয় তাহলে সেটা ক্যারেক্টার ধ্রুবক। আর স্ট্রিং বলতে বোঝায় একটা বাক্য বোঝায় string। তো যদি এরকম বাক্য ব্যবহার হয় যেটা ফিক্সড, কোনো পরিবর্তন হবে না, তাহলে সেটা হবে স্ট্রিং ধ্রুবক। হ্যাঁ, তো এখন কথা হলো যে আমি এখানে একটা ছোট্ট প্রোগ্রামের মতো করে একটা জিনিস লিখি, সেটা হলো ইন্টিজার a সমান সমান 5, ইন্টিজার a সমান সমান 20। এখন প্রিন্ট করতেছি a। এখন এই জায়গায় দেখা যাচ্ছে a এর মান হচ্ছে একটা 5 এবং আরেকটা a এর মান হচ্ছে 20, এবং a এর মানটাকে আমরা প্রিন্ট করছি। এখন কেউ একটু বলতে পারবেন যে এর কোন মানটা আসলে প্রিন্ট হবে? যদি পারেন তাহলে একটু বলেন, এর কোন মানটা প্রিন্ট হবে? এর তো দুইটা মান, একটা হলো 5, একটা হলো 20। এর মানটাকে আমরা যদি প্রিন্ট করি, এখানে প্রিন্ট করছি, তাহলে এর কোন মানটা প্রিন্ট হবে? আচ্ছা, রেসপন্স করলে আসলে ভালো লাগবে। যদি না জানেন সেটাও বলবেন যে আসলে জানি না বা বুঝি না, সেগুলো বলবেন। তো এখানে এর যে প্রথম মানটা 5 দিয়েছি, পরের লাইনে যখন এর মানটা আমি 20 দিয়েছি তখন এর আগের মানটা মুছে যায়, মুছে গিয়ে
এর মধ্যে এই 20 মানটা স্টোর হয়। তার মানে সর্বশেষ যে লেটেস্ট যে মান, সে মানটাই হচ্ছে প্রোগ্রামে আউটপুট দেখাবে। তাহলে এখানকার এই প্রোগ্রামের আউটপুট মূলত 20 দেখাবে, এখানের আউটপুট মূলত 20 দেখাবে। এখন কেন এমনটা হয়? এটা হচ্ছে কম্পাইলারের একটা নিয়ম। কিন্তু এখন এখানে যদি আমি প্রশ্ন করি যে আচ্ছা আমি এ এর মান যে 5 দিলাম, আমি এ এর মান 5 দিব এবং এমন একটা কাজ করব যে এ এর মান এর পরবর্তীতে যদি পরিবর্তন করা হয় তাহলে সেটা পরিবর্তন হবে না, এর মান সবসময় 5ই থাকবে। এরকম যদি আমার প্রয়োজন হয়, ধরুন প্রোগ্রামের মধ্যে আমরা পায়ের মান ব্যবহার করতেছি, তাহলে পায়ের মান তো আসলে চেঞ্জেবল না। পায়ের মান আমি এক জায়গায় ব্যবহার করলাম এবং প্রোগ্রামের অনেক জায়গায় আমি পায়ের মানটা ইউজ করলাম, তাহলে এই পায়ের মানটাকে আমার ফিক্স করে দিতে হবে, মানে ধ্রুবক বানায় দিতে হবে। তাহলে এরকম একটা নিয়ম হচ্ছে যে কোন ভেরিয়েবল আসলে চেঞ্জ হয়, এর মানটা আমি যত জায়গায় চেঞ্জ করব ততবার চেঞ্জই হবে। কিন্তু এই চেঞ্জেবল মানকে কনস্ট্যান্ট বা ধ্রুবক মানে রূপান্তর করার জন্য আমরা এই দুইটা পদ্ধতি ব্যবহার করি। একটা হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে, আর একটা হচ্ছে ডিফাইন প্রিফিক্সের ব্যবহার করে। তাহলে বিষয়টা আসলে কেমন? বিষয়টা হচ্ছে আমরা একটা প্রোগ্রাম দেখি, প্রোগ্রামটা এখানে। তো এখানে হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে এই ভেরিয়েবল যে a সমান সমান 5 রাখছি, এই ভেরিয়েবলের সামনে সামনে যদি আমরা একটা ওয়ার্ড ব্যবহার করি কনস্ট, অর্থাৎ কনস্ট্যান্টের যে সংক্ষিপ্ত রূপ হচ্ছে কনস্ট। এই লাইনের শুরুতে যখন আমি কনস্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করব, তখন a এর মানটা 5 ফিক্সড হয়ে যাবে। a এর মানটা প্রোগ্রামের আমি অন্য কোনো জায়গায় অন্য কোনো মান দিলে সেই মানটা সে গ্রহণ করবে না, a এর মানটা একদম 5 মানটাই ফিক্সড হয়ে যাবে। যেহেতু এর আগে আমি কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করছি, এটার মানে হলো যে এই লাইনে আমি যে a ভেরিয়েবল ব্যবহার করছি, এই ভেরিয়েবলের মান 5, এটা হলো ফিক্সড কনস্ট্যান্ট, এটা পরিবর্তন করা যাবে না। পরের লাইনে আমি যদিও a এর মান পরিবর্তন করে 20 লিখছি, কিন্তু a এর মান 20টা আসলে সে নিবে না, কারণ a এর মান একদম ফিক্স করে 5 রাখছি। এখন যদি আমি প্রোগ্রামের আউটপুট দেখি, এখন প্রোগ্রামের আউটপুট আসবে কিন্তু 5 আউটপুট আসবে। এই কনস্ট্যান্ট ব্যবহার করার ফলে প্রোগ্রামের আউটপুট এখন 5 আসবে। ওকে, তো এটা হলো একটা নিয়ম যে আমরা ওই ভেরিয়েবলের আগে, ডাটা টাইপের আগে আমরা হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে আমরা এটাকে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক বানিয়ে দেব। আরেকটা পদ্ধতি হলো এই ডিফাইন কিওয়ার্ডটা ব্যবহার করব। এটা কোথায় ব্যবহার করব? ওই যে আমরা ইন্টিজার মেইন ফাংশন বলি, এই মেইন ফাংশনের আগেই, অর্থাৎ এই যে হ্যাশ ইনক্লুড stdio.h এটা ব্যবহার করে না, এরপরে আমরা এখানে হ্যাশ ডিফাইন, এখানে যে কোনো একটা ভেরিয়েবল ধরুন আমি লিখলাম যে তোমার হচ্ছে বি এর মান হচ্ছে আমি দিলাম 10, এটা এখানে ব্যবহার করব। এরপরে প্রোগ্রামের যে কোনো জায়গায় আমি যদি বি এর মান অন্য কোনো মান দিই, সে অন্য কোনো মান গ্রহণ করবে না, বি এর মান একদম 10 এখানে ফিক্সড হয়ে যাবে। এটাকে আমরা ধ্রুবক বলছি বা কনস্ট্যান্ট। এইভাবে আমরা কোনো ভেরিয়েবলকে বা কোনো মানকে কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে ডিফাইন করে দিতে পারি। তাহলে ওটার মান আর প্রোগ্রামের অন্য কোনো জায়গায় অন্য কোনো মান দিলেও সে মানটা গ্রহণ করবে না, ফিক্সড মানটা সবসময় দেখাবে। এটাই হলো ধ্রুবক। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে চলক বা ভেরিয়েবল। প্রোগ্রামের যাত্রা মূলত এখান থেকে শুরু। তো ভেরিয়েবল বা চলক হলো যে ভেরিয়েবল মানে কি, যেগুলো ভ্যারি করে, চলক মানে চলাচল করে, মানে কি পরিবর্তন হয়, এমন যে প্রোগ্রামের ভিতরে যে সকল রাশির মান পরিবর্তন হবে সেগুলো ভেরিয়েবল। এটা হলো একটা সাফ সংজ্ঞা। কিন্তু অ্যাকচুয়াল যে সংজ্ঞা সেটা হলো যে ওই যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যে আমরা তো বললাম যে আমরা যে মানগুলো ব্যবহার করি, ফর এক্সাম্পল a এর মান আমরা দিলাম 10, এই 10 মানটা আমরা বললাম যে প্রোগ্রামে যে মানগুলো আমরা ব্যবহার করি, যে সংখ্যাগুলো ব্যবহার করি, সেই সংখ্যাগুলো মেমোরির একটা নির্দিষ্ট ঠিকানায় ওই মানটা কিন্তু থাকে, মেমোরির একটা নির্দিষ্ট জায়গায় ওই মানটা আসলে থাকে। এবং পরবর্তীতে আমরা যদি ওই মানটা প্রোগ্রামে ইউজ করতে চাই, তাহলে মেমোরির ওই লোকেশনে গিয়ে ওই মানটা খুঁজতে হয়। এই জন্য আমরা যখন ওই মানটা কোনো মান
যখন আমরা প্রোগ্রামে হচ্ছে মেমোরির মধ্যে রাখবো, সে রাখার সময় এই যে অ্যাড্রেসে আমরা রাখলাম ওই মানটা, সেই অ্যাড্রেসের একটা নাম দেওয়া হয়, অ্যাড্রেসের একটা নাম দেওয়া হয়। অর্থাৎ আমরা যে মানটা মেমোরির যে জায়গায় রাখলাম, যে অ্যাড্রেসে রাখলাম, সেই অ্যাড্রেসের একটা নাম দেব অথবা ঠিকানা দেব। পরবর্তীতে আমরা এই নাম ধরে ধরে যখনই ডাকবো তখনই এই 10 মানটাকে আমরা পেয়ে যাব। তার মানে এটাই হচ্ছে একটা ভেরিয়েবল। ভেরিয়েবলকে বলা হয় মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা। একটা মেমোরির যে জায়গায় ওই মানটা থাকবে, সেই জায়গার একটা নাম অথবা ঠিকানা দেব, সেই নাম বা ঠিকানাকেই মূলত ভেরিয়েবল বলা হয়। যেমন আমরা বিভিন্ন বাড়ি থাকে, বাড়ির নাম্বার থাকে না, যে ব্লক সি তে এত নম্বর বাসা, আমরা কিন্তু ওই বাসার হচ্ছে নাম্বার ধরে ধরে আমরা ওই বাসাগুলোকে ডিফাইন করি বা চিহ্নিত করি। একই রকম ভাবে আমরা প্রোগ্রামের মধ্যে যে মানগুলো ব্যবহার করি, সে মানগুলো মেমোরির যে জায়গায় থাকে সেই জায়গার একটা নাম দেব। মান যেখানে রাখবো, মান রাখার সময় আমরা একটা ওই জায়গার একটা নাম দেব, সে নামটাই হচ্ছে ভেরিয়েবল। এখন এখানে যে আমি এক্সাম্পল দিছি, এই যে এটা হলো মেমোরি অ্যাড্রেস, এটা একটা মেমোরি অ্যাড্রেস, এটা একটা ইজি বিজি একটা সংখ্যা, মানে এই মেমোরি অ্যাড্রেসে আমরা 25 সংখ্যাটা রাখছি, এই মেমোরি অ্যাড্রেসে আমরা 25 সংখ্যাটা রাখছি, এবং রাখার সময় এই অ্যাড্রেসের নাম দিতে হচ্ছে রোল নাম্বার। এই রোল নাম্বারটাই হচ্ছে ভেরিয়েবল। ওকে, তাহলে এই মেমোরি অ্যাড্রেসের একটা নাম দিলাম, নামটা হচ্ছে রোল নাম্বার, তার মধ্যে আমরা 25 রাখলাম। তাহলে এই রাখার সময় আমরা যে নামটা দেই, মেমোরি লোকেশনের যে নাম দেই বা ঠিকানা দেই, সে নামটাকে মূলত ভেরিয়েবল বলা হয়। এই যে আরেকটা আলাদা একটা লোকেশন মেমোরির, সেই মেমোরিতে আমরা 90.5 মানে 90.5 এই সংখ্যাটা রাখছি, এবং রাখার সময় এই মেমোরি লোকেশনের নাম দিতে হচ্ছে মার্ক। তাহলে মার্কটা হচ্ছে এখানে ভেরিয়েবল। এখন ভেরিয়েবল কেন বলা হলো, মানে পরিবর্তনশীল মান কেন বলা হলো, যে এই যে ভেরিয়েবল, এই যে লোকেশন, এই ভেরিয়েবল, এই মানটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, বা প্রোগ্রামে যে কোনো সময় মানগুলো পরিবর্তন হতে পারে, এর জন্য এগুলোকে ভেরিয়েবল বলা হয়। তো ভেরিয়েবল আমরা ভেরিয়েবল বা চলক আমরা প্রোগ্রামের মধ্যে যখন ঘোষণা করব, যখন লিখতে যাব, তখন তার একটা ফরম্যাট আছে বা নিয়ম আছে। সেটা হলো কি, প্রথমে ডাটা টাইপ লিখতে হবে, ডাটা টাইপ, এরপরে আমাদের ভেরিয়েবল নাম লিখতে হবে, ভেরিয়েবল নেম। ডাটা টাইপ আমরা একটু আগে পড়ছি যে আমরা যে ভেরিয়েবলে যে মানটা রাখবো, 10, 20 বা অন্য কোনো মান, এটা তো অবশ্যই একটা ডাটা টাইপের মধ্যে পড়বে। হয় সেটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, আর যদি ভগ্নাংশ হয় সেটা হয় ফ্লোট ডেটা টাইপ হবে অথবা ডাবল ডেটা টাইপ হবে, আর যদি কোনো বর্ণ হয়, বর্ণের ক্ষেত্রে আমরা ক্যারেক্টার ডাটা টাইপ হবে। তাহলে কোন টাইপের ডাটা টাইপ হবে সেই ডাটা টাইপ আগে এখানে বলে দিতে হবে, বললে যে তারপরে ভেরিয়েবল নাম লিখতে হবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিছি, যে আমরা যে ডাটা ব্যবহার করব সেটা হলো আইএনটি, ইন্টিজার টাইপ, এবং ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে নাম্বার, এবং তার মাঝখানে আমরা একটা সংখ্যা লিখলাম, মানে সংখ্যা রাখলাম, সেটা হলো 25। তার মানে এখানে মূল মর্ম হচ্ছে, আমাদের সামারি যদি করি, তাহলে 25 হচ্ছে একটা ডেটা, যে ডেটাটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ বা পূর্ণ সংখ্যা। সেই ডেটাটা আমরা মেমোরির যে জায়গাতে রাখবো, সেই জায়গার একটা নাম দেব, যেটাকে ভেরিয়েবল বলে। সেই ভেরিয়েবল বা যে জায়গাটার নাম আমরা এটার জন্য দিয়েছি হচ্ছে নাম্বার। তার মানে 25 মেমোরির যে লোকেশনে আছে সেই লোকেশনের নাম আমরা দিছি নাম্বার, এই নাম্বারটাকে আমরা বলতেছি ভেরিয়েবল। আশা করি বোঝা গেছে। এখানে যদি একটি চলক ব্যবহার করি তাহলে এইভাবে ডিক্লেয়ার করতে হয়, আর যদি একাধিক চলক ব্যবহার করি তাহলে এই দেখুন, প্রথমে ডাটা টাইপ দিতে হয়, তারপরে ভেরিয়েবল নেম, প্রথম ভেরিয়েবল নেম, দ্বিতীয় ভেরিয়েবল নেম, এভাবে লেখা যায়। তো এটা হলো ভেরিয়েবল। এরপরে আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবো, এটা ইম্পর্টেন্ট। আমি হচ্ছে একটু বুঝতে চাই যে ক্লাসে উপস্থিত, একটু দেখি আমি, ওয়েট, ক্লাস তো নিয়ে যাচ্ছি। আপনারা কি আছেন নাকি ঘুমাইছেন? সামিরা, মুনতাহা, আছেন আপনারা? জি স্যার, আছি, বলো। শুনতেছেন? জি স্যার। বুঝতেছেন? জি।
কোশ্চেন থাকলে করেন, এখন কোশ্চেন করতে পারেন, তারপর আর একটু পড়াবো, তারপর আর একটু কোশ্চেন করতে পারেন পরে। না, যেটুকু বুঝিয়েছেন এটুকু বুঝেছি, এখন আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনি ওই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষের ক্লাস করতেছেন, হ্যাঁ, এটা ভেবে যেন আবার হেজিটেট ফিল করেন না। ফিল ফ্রি টু আস্ক, যে কোনো ধরনের কোশ্চেন করেন, অবশ্যই ভালো রেসপন্স পাবেন। আচ্ছা আমার এখানে একটা হ্যাঁ কথা ধরেন, আছে ভাই। আচ্ছা বলেন। আপনারা যারা ক্লাস করতেছেন আপনাদের তো অনেক ফ্রেন্ড সার্কেল আছে, চাইলে তাদেরকেও আমাদের ক্লাসে জয়েন করতে পারেন। এটা সবার জন্য উন্মুক্ত ক্লাস, আপনারা চাইলে আমাদের ক্লাসের লিঙ্কটা আপনার ফ্রেন্ডদেরকে দিতে পারেন যারা হচ্ছে মানে ক্লাস করতে আগ্রহী। আইসিটি ক্লাস ভালো লাগলে তাদেরকে ইনভাইট করতে পারেন। আমরা চাই সবাই ক্লাস করুক, যেহেতু ফ্রি ক্লাস, বেশি বেশি মানুষ করুক। আর যাতে যত প্রবলেম আছে সবগুলো আমরা নিব, আমরা সলভ করাবো। আমরা আগে অধ্যায়গুলো শেষ করি, তারপর হচ্ছে সিকিউ এমসিকিউ সবগুলাই হচ্ছে আমরা করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা নিয়মিত ক্লাস করেন, চাইলে নোটও করতে পারেন। কেউ যদি নোট করেন এবং ওটা যদি আমাদের গ্রুপে সাবমিট করেন তাহলে আরো ভালো হয়, আপনার দেখে দেখে আরো 5 জন হলো। এই আর কি ভাই, করেন। ওকে, ঠিক আছে। তাহলে ডাটা টাইপটা মূলত হচ্ছে এইরকম। আমি আরেকবার একটু বলি যে ডাটা, সরি, ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে যে আমরা যে মানটা প্রোগ্রামের মধ্যে ব্যবহার করি সেটা ইন্টিজার হতে পারে, ডাবল হতে পারে, ফ্লট হতে পারে, মানে পূর্ণ সংখ্যা হতে পারে বা ভগ্নাংশ সংখ্যা হতে পারে, অথবা বর্ণ হতে পারে। এই যে ডাটাগুলো আমরা ব্যবহার করি সেই ডাটাগুলো মেমোরির একটা নির্দিষ্ট লোকেশনে থাকে, র্যামের একটা নির্দিষ্ট লোকেশনে থাকে। এখন এই যে লোকেশনে থাকে সেই লোকেশনে আমরা একটা নাম দিই, সে নামটা হচ্ছে ভেরিয়েবল। তার মানে ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশনের নাম অথবা ঠিকানা। আচ্ছা, এখন ডিক্লারেশনের উপর নির্ভর করে ভেরিয়েবলকে দুই ভাগে ভাগ করা হয়। ডিক্লারেশন, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। নামের মধ্যে কিন্তু আসলে সবকিছু আছে। লোকাল, যেমন আছে লোকাল গুন্ডা, তার মানে কি একটা এলাকাতেই শুধু তার প্রভাব, অন্য এলাকায় গেলে কিন্তু সে যে লাউ সেই কদু। লোকাল গুন্ডা মানে ওই একটা নির্দিষ্ট এলাকার মধ্যেই সব কিছু তার হচ্ছে নির্দিষ্ট থাকে। হ্যাঁ, যত গুন্ডাগিরি সব ওই এলাকার মধ্যেই করে। আর যারা গ্লোবাল গুন্ডা, তারা দেশের যেখানেই থাকুক না কেন সেখানে তাদের কিন্তু প্রভাব। তো বিষয়টা হলো ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল কি, একটা নির্দিষ্ট, যদিও এখানে যে ফাংশন ফাংশন লেখা আছে, ফাংশনটা আমরা এখনো জানি না, আমি একটু বোঝার ভাষায় বলি যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমরা যদি একটা ভেরিয়েবল ঘোষণা করি তাহলে ওই ভেরিয়েবলটা ওই নির্দিষ্ট জায়গার মধ্যেই ব্যবহার করা যাবে। এটা হলো লোকাল ভেরিয়েবল। আমরা যদি বইয়ের ভাষায় বলি সেটা বলবো যে কোনো ফাংশনের মধ্যে আমরা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা কেবল উক্ত ফাংশনের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো, অন্য কোনো ফাংশনের মধ্যে সেটা ব্যবহার করতে পারবো না। সেটা হলো লোকাল ভেরিয়েবল। তার মানে আমরা যেই জায়গায় আমরা ওই ভেরিয়েবলটার নাম লিখবো, ঘোষণা করব, ওই জায়গার মধ্যে ওই ভেরিয়েবলটা ব্যবহার করতে হবে। আর গ্লোবাল ভেরিয়েবল কি, এই গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে আমরা ওই ভেরিয়েবলটা সকল ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারবো। এখন আমরা হচ্ছে দেখবো যে আসলে কিভাবে প্রোগ্রামের মধ্যে আমরা লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি। এই যে আমি একটু ভিন্ন কালারে এখানে একটু দেখিয়েছি যে এই প্রোগ্রামের আসলে কোথায় কি হচ্ছে এটা বোঝার এখন দরকার নাই, মানে প্রোগ্রামটা এখনো তো আমি ওভাবে বোঝাইনি বা করাইনি। প্রোগ্রামটা বুঝতে হবে না, আমি যতটুকু প্রোগ্রামের যে অংশটুকু বোঝাচ্ছি সেই অংশটুকু একটু বুঝেন। এই যে প্রথমে ইন্টিজার মেসি, মেসিটা হলো কি একটা ভেরিয়েবল। এখানে আইএনটি ইন্টিজার মেসি, এর মধ্যে আমরা 100 রাখছি। তাহলে এখানে যদি আমি এক্সপ্লেন করি, যেহেতু আমরা 100 সংখ্যাটা রাখছি, এটা একটা ইন্টিজার সংখ্যা, তাহলে প্রোগ্রাম এটা কেমনে বুঝলো এটা একটা ইন্টিজার সংখ্যা? আমরা লাইনের শুরুতেই লিখে দিয়েছি আইএনটি, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা। প্রোগ্রাম এখন বুঝে গেছে। এরপরে 100 এই যে মানটা আমরা তো রাখছি এখানে, মেমোরির একটা নির্দিষ্ট জায়গায় এই 100 সংখ্যাটা কিন্তু স্টোর হয়ে আছে। ওই কোন জায়গায় স্টোর হয়েছে সে মেমোরি লোকেশনের আমরা একটা নাম দিছি, সে নামটাকে আমরা ভেরিয়েবল বলছি, সে ভেরিয়েবলের নামই হচ্ছে মেসি। ওকে, তার মানে এখানে মেসি হচ্ছে একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মধ্যে আমরা 100 সংখ্যাটা স্টোর করছি, এবং এই 100 সংখ্যাটা হচ্ছে প্রোগ্রামের মধ্যে ইন্টিজার একটা সংখ্যা বা পূর্ণ সংখ্যা। এখন এই যে ভেরিয়েবলটা এটা আমি কোথায় ঘোষণা করছি, এই যে আমাদের প্রোগ্রামের মধ্যে একটু একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের সি প্রোগ্রামের মধ্যে এই যে ইন্টিজার মেইন, এই মেইন ফাংশনটা আপনারা অবশ্যই দেখবেন। অর্থাৎ একটা প্রোগ্রামের মধ্যে মেইন ফাংশন একটাই থাকে এবং প্রোগ্রাম শুরুই হয় মেইন ফাংশন থেকে। এখানে একটু ছোট করে বলে দিই যে ফাংশন
চেনার উপায়, ফাংশন চেনার উপায়। যে কোনো নাম থাকবে, নামের পরে এরকম ডাবল ব্র্যাকেট হচ্ছে মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ থাকবে। এরকম যদি কোনো কিছু দেখেন তাহলে বলবেন সেটা হলো ফাংশন। এখন এই যে নাম আছে, নামের মধ্যে যে ডাবল মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কোনো কিছু থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তার মানে যে কোনো নামের পরে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট এটা ওপেন এবং ক্লোজ দেখি, এরকম কোনো কিছু দেখি, তাহলে বুঝে নেব ওটা হলো একটা ফাংশন, ওটার নাম হচ্ছে একটা ফাংশন, সেটা যে কোনো ফাংশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন হলো একটা ফাংশন। তাহলে প্রতিটা প্রোগ্রামের একটা করে মেইন ফাংশন থাকে এবং প্রোগ্রাম শুরু হয় মেইন ফাংশন থেকে। একটা লাইন একটু মনে রাখবে যে একটা প্রোগ্রামে একটি মাত্রই মেইন ফাংশন থাকে এবং প্রোগ্রাম শুরুই হয় মেইন ফাংশন থেকে। এখন এই যে মেইন ফাংশন আছে, উপরে কিন্তু আরেকটা ফাংশন আছে, যে ফাংশনের আমরা নাম দিয়েছি হচ্ছে অ্যানাদার ফাংশন। এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, তার মানে এটা একটা ফাংশন। এই প্রোগ্রামের মধ্যে আরো কিন্তু ফাংশন আছে, যে প্রিন্টএফ, এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করছি ক্লোজ করছি, আমি বলছিলাম যে এর মাঝখানে কিছু থাকতেও পারে নাও থাকতে পারে, এখানে আছে থাক বা না থাক, তাহলে এটাও কিন্তু একটা ফাংশন। এখানে প্রিন্টএফ একটা ফাংশন, এই প্রিন্টএফ একটা ফাংশন, এগুলো ফাংশন। মেইন ফাংশন, তারপর এনাদার ফাংশন, এটাও একটা ফাংশন। তাহলে আমরা দেখলাম যে অনেক, তার মানে এই প্রোগ্রামে আমাদের হচ্ছে এরকম ফাংশন আছে। আমরা মোটামুটি এরকম দুইটা ফাংশন দেখতে পাচ্ছি, এই দুইটা ফাংশনের মধ্যে আবার অনেকগুলো ফাংশন আছে। এখন আমরা পড়তেছি হলো যে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল। এখন এই যে ইন্টিজার মেসি, এই যে ভেরিয়েবলটা মেসি নামের যে ভেরিয়েবল, যার মধ্যে আমি 100 রাখছি, এই ভেরিয়েবলটা আমি কোথায় ঘোষণা করছি? এটা কিন্তু কোনো ফাংশনের মধ্যে ঘোষণা করে নাই, একদম ফাংশনের বাইরে কিন্তু ঘোষণা করছি। তাহলে যদি কোনো ভেরিয়েবল ফাংশনের বাইরে ঘোষণা করা হয় তাহলে সেটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল, সরি। তাহলে এই যে কারো সাথেই নাই সে কিন্তু আবার সবার সাথেই আছে, হ্যাঁ, কোনো পক্ষের মধ্যে নাই। তাহলে আমরা যখন কোনো ফাংশনের বাইরে যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হবে গ্লোবাল ভেরিয়েবল। আবার একটু দেখেন, খেয়াল করেন যে মেইন ফাংশনের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ব্যবহার করছি, যে ভেরিয়েবল হচ্ছে রাকিব, তার মধ্যে আমরা 20 মানটা স্টোর করছি। তাহলে রাকিব নামের যে ভেরিয়েবল, যেটা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল, সেটা আমরা মেইন ফাংশনের মধ্যে একটা নির্দিষ্ট ফাংশনের মধ্যে যেহেতু ব্যবহার করছি, তাই এটা হলো একটা লোকাল ভেরিয়েবল। ওকে, এখন ওই যে আমরা বললাম যে লোকাল ভেরিয়েবল গুলো শুধুমাত্র ওই নির্দিষ্ট ফাংশনের মধ্যেই শুধুমাত্র ব্যবহার করা যায়, অন্য কোনো ফাংশনের মধ্যে ব্যবহার করা যায় না। আর গ্লোবাল ভেরিয়েবল সকল ফাংশনের মধ্যে ব্যবহার করা যায়। এটার এক্সাম্পল আমরা একটু এখানে দেখবো, একটু খেয়াল করেন যে অ্যানাদার ফাংশন, এই ফাংশনের মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকে প্রিন্ট করছি। এখানে কিভাবে প্রিন্ট হচ্ছে আসলে ওগুলো বিষয় না, আপনারা দেখেন যে মেসিকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে এই একটু দেখবে যে মেসি কোথায় আছে, দেখবে যে মেসি হচ্ছে আমাদের মানে হচ্ছে ফাংশনের বাইরে মেসিকে আমরা ডিক্লেয়ার করছি, মেসিকে লিখছি, মেসি নামে যে ভেরিয়েবল। তাহলে যেহেতু প্রোগ্রামের বাইরে এটা আমরা লিখছি, তার মানে এটা গ্লোবাল ভেরিয়েবল। তাহলে গ্লোবাল ভেরিয়েবল হলে আমরা এই ফাংশনের মধ্যে এই মানটা ব্যবহার করতে পারবো। তার মানে এই লাইনে আমাদের আউটপুট দেখাবে হচ্ছে 100 আউটপুট দেখাবে। পরের লাইনে এসে আমরা রাকিবকে প্রিন্ট করতে চাচ্ছি। এখন এই প্রোগ্রাম খুঁজবে যে রাকিব কোথায় আছে, দেখবে যে এই ফাংশনের মধ্যে তো অবশ্যই রাকিব নাই, আবার দুইটা ফাংশনের বাইরেও রাকিব নামে কোনো ভেরিয়েবল নাই। তাহলে আসলে রাকিবকে চিনতে পারবে না। রাকিব কোথায় আছে? মেইন ফাংশনের মধ্যে এই যে রাকিব নামের ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি। কিন্তু ওই যে আমি বলছি যে রাকিবের দাপট বা প্রভাব শুধুমাত্র এই মেইন ফাংশনের মধ্যেই থাকবে, অন্য কোনো ফাংশনে গিয়ে রাকিব কাজ করতে পারবে না, কারণ রাকিবটা হচ্ছে এই ফাংশনের একটা লোকাল ভেরিয়েবল, শুধুমাত্র এই ফাংশনের মধ্যে কাজ করবে। তাহলে এই ফাংশনের মধ্যে রাকিবকে আসলে সে চেনে না। রাকিবকে প্রিন্ট করতে চাইলে এখানে আসলে কোনো প্রিন্ট হবে না, এ লাইনে কোনো প্রিন্টই হবে না, এখানে এরর দেখাবে, মানে নট ফাউন্ড দেখাবে। বুঝতে পেরেছেন যেটাকে আমরা বললাম যে সেটা হলো লোকাল ভেরিয়েবল, কারণ একটা নির্দিষ্ট ফাংশনের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটা হলো একটা লোকাল ভেরিয়েবল। এখন প্রিন্ট করছি,
প্রিন্ট করছি রাকিব মানকে, তাহলে প্রোগ্রাম দেখবে হ্যাঁ রাকিব, রাকিব এই ফাংশনের মধ্যে রাকিব ভেরিয়েবল আছে, হ্যাঁ আছে, তাহলে এখানে রাকিবের মান যে 20 এটা প্রিন্ট করে দেবে। এরপরে পরের লাইনে আসে মেসি, মেসি এখন প্রোগ্রাম দেখবে যে মেসি কি এই ভেরিয়েবল মানে এই ফাংশনের মধ্যে আছে, না এই ফাংশনের মধ্যে মেসি নাই। তারপরে দেখবে যে ফাংশনে কোনো একদম ফাংশনের বাইরে কি মেসি আছে, দেখবে যে হ্যাঁ আছে, তাহলে ফাংশনের বাইরে আছে মানে সেটা অবশ্যই গ্লোবাল ভেরিয়েবল এবং সেটা এই ফাংশনের মধ্যে অবশ্যই এটা প্রিন্ট হবে, যেহেতু সেটা কোনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয় না, ফাংশনের বাইরে সেটাকে ঘোষণা করা হয়েছে, সেটা হলো গ্লোবাল ভেরিয়েবল। তাই এই ফাংশনের মধ্যে আমি মেসিকে প্রিন্ট করতে চাইলে মেসি অবশ্যই প্রিন্ট হবে। তো এটাই হলো গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলের হচ্ছে কনসেপ্ট, আশা করি বুঝতে পেরেছেন। এবার ওই যে আমরা ভেরিয়েবল বলছি যে এখানে মেসি, তারপরে এখানে হচ্ছে রাকিব, এর আগে আমরা হচ্ছে বিভিন্ন নাম দেখলাম, যে এই যে এখানে এজ, তারপরে গ্রেড, এই যেগুলোকে আমরা ভেরিয়েবল বলছি যার মধ্যে আমরা নির্দিষ্ট কোনো মান রাখতেছি। এখন এই যে ভেরিয়েবলের নাম আমি দিছি হচ্ছে মেসি, অথবা এখানে এসে রাকিব দিছি, এর নামকে আমি নিজের ইচ্ছা মতো দিতে পারবো? উত্তর হলো হ্যাঁ, নিজের ইচ্ছা মতো আসলে দিতে পারবো, কিন্তু জাস্ট কিছু নিয়ম আছে, কিছু নিয়ম মেনে যে কোনো নামই দেওয়া যায়, সেই নিয়মগুলো এখন আমরা পড়বো। আমরা যে ভেরিয়েবলের নাম হিসেবে যে নামগুলো চুজ করব, এই নামের ক্ষেত্রে আমরা কিছু নিয়ম ফলো করব। সেই নিয়মগুলো হচ্ছে এই নিয়ম কি, চলক বা ভেরিয়েবল, এটা হলো ভেরিয়েবল। এই যে ভেরিয়েবল বা চলকের নাম লিখতে যে কোনো অ্যালফাবেটিক ক্যারেক্টার মানে এ বি সি ডি, সেটা বড় হাতের হতে পারে অথবা ছোট হাতের হতে পারে, সেগুলো ব্যবহার করা যাবে, এবং সংখ্যা 0 থেকে 9 এগুলো ব্যবহার করা যাবে ওই ভেরিয়েবলের নাম হিসেবে। কিন্তু তবে চলকের নামের প্রথম অক্ষর অর্থাৎ শুরুর অক্ষরটা কখনো সংখ্যা হতে পারবে না। অর্থাৎ তার মানে কি বোঝা গেল, যে যে COUNT কাউন্ট, তার মানে এটা এই অনুযায়ী ঠিক আছে যে আমরা এই ভেরিয়েবলের মধ্যে অর্থাৎ COUNT কাউন্ট এর মধ্যে আমরা একটা 20 রাখলাম, তার মানে 20 মানটা আমরা কাউন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, যেটা হতে পারে ইন্টিজার টাইপ। এখন এই যে কাউন্ট নামটাকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করব, এটা কি এই নিয়ম অনুযায়ী ঠিক আছে কিনা দেখি। যে কাউন্টের মধ্যে আমাদের শুধুমাত্র দেখতেছি যে শুধুমাত্র ইংরেজি লেটার আছে, সেটা বড় হাতের একটা আছে, ছোট হাতের 4টা আছে, তার মানে এই অনুযায়ী ঠিক আছে। কিন্তু যদি আমরা লিখি যে, অথবা আমরা যদি বলি যে এর মধ্যে আমরা 10 রাখলাম, তাহলে ভেরিয়েবলের নাম হিসেবে এ ব্যবহার করা যাবে, অথবা যদি বলি A7 ব্যবহার করা যাবে। কিন্তু আমরা যদি বলি যে 5A এর মধ্যে আমরা হচ্ছে 10 রাখবো, তাহলে এটা আসলে ব্যবহার করা যাবে না, কারণ ভেরিয়েবলের নাম কখনোই সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না, এটা একটা নিয়ম। এরপরে চলকের ভিতরে আন্ডারস্কোর, এই যে আন্ডারস্কোর যেটা, এটা কিন্তু মানে হাইফেন না, এটা হচ্ছে আন্ডারস্কোর, নিচে যে স্কোর থাকে। এই আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো প্রকার স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, যেমন এই ধরনের ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। তাহলে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আমরা শুধুমাত্র আন্ডারস্কোরটাই ব্যবহার করতে পারবো। তো নিচে উদাহরণ দেওয়া আছে যে রোল নাম্বার, রোল নাম্বারের মাঝখানে কিন্তু আমরা এই আন্ডারস্কোর কিন্তু ব্যবহার করছি, তাহলে এটা একটা বৈধ ভেরিয়েবল। রোল সংক্ষিপ্ত, এটা একটা বৈধ ভেরিয়েবল। আশিক মিজান, এটা একটা বৈধ ভেরিয়েবল। বাট আমরা যদি বলি ডোন্ট ইউজ, এই যে এটা একটা স্পেশাল ক্যারেক্টার, এরকম স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। যদি বলি কি যে এ তারপরে হ্যাজ দিলাম, তারপরে বি লিখলাম, তার মধ্যে আমরা 20 রাখলাম, এটা করা যাবে না, তার মানে এই ভেরিয়েবলটা ইনভ্যালিড, এটা ভ্যালিড না। বাট আমরা যদি এখানে বলি যে এ নিচে আন্ডারস্কোর দিয়ে বি, তার মধ্যে যদি 20 রাখি, তাহলে এটা আবার ভ্যালিড। তাহলে চলকের বা ভেরিয়েবলের নামের মাঝখানে শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, ইভেন এমনকি শুরুতেও আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। মানে শুরুতে আন্ডারস্কোর দিয়ে আমি বললাম নাম্বার, এর মাঝখানে আমি 10 রাখলাম, এটাও কিন্তু একটা বৈধ ভেরিয়েবল। তার মানে শুরুতে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, এবং শুরু বা মাঝখানে বা শেষে কোনো জায়গায় এই আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। এরপরে চলকের নামের ক্ষেত্রে কোনো ফাঁকা স্থান গ্রহণযোগ্য হবে না, কোনো ফাঁকা স্থান থাকবে না। এই যেমন লিখছি যে রোল নাম্বার, এর মাঝখানে ফাঁকা রাখছি। তো যদি প্রশ্ন হয় যে আমার রোল নাম্বার এই পুরোটাই আমি রাখতে চাই,
তাহলে এই যে রোল নাম্বার এর মাঝখানে একটা আন্ডারস্কোর দেব, আন্ডারস্কোর দিলে এটা একটা বৈধ চলক হবে। আর রোল নাম্বার এই দুইটাকে আলাদা আলাদা শব্দ হিসেবে নেবে, যেটা কোনো বৈধ ভেরিয়েবল হবে না। তার মানে চলকের নামের বা ভেরিয়েবলের নামের মাঝে কোনো মানে হচ্ছে স্পেস থাকবে না। আবার কোনো কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। এই যে কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড কি, এটা আরো বিস্তারিত পরে আস্তে আস্তে জানা যাবে। যেমন এই যে আমরা ইন্টিজার আইএনটি, এই ওয়ার্ডটা কি জন্য ব্যবহার করি? এই ওয়ার্ডটা আমরা কোনো ভেরিয়েবল কোন টাইপ, কোন ডাটা টাইপ, এই জন্য আমরা ব্যবহার করি। এরপরে একটু আগে আমরা দেখলাম এই যে মেন, এই শব্দটা আমরা কেন ব্যবহার করি? এই শব্দটা আমরা মেন ফাংশনের জন্য আমরা মেন ব্যবহার করি। এখন আমি যদি বলি যে আমি একটা ভেরিয়েবলের নামে দিলাম হচ্ছে মেন, তার মধ্যে আমি হচ্ছে 10 মানটা রাখলাম, তাহলে এটা ব্যবহার করা যাবে না। কারণ কি, মেন ফাংশন হচ্ছে একটা রিজার্ভ ওয়ার্ড, রিজার্ভ করা আছে নির্দিষ্ট কাজের জন্য। এগুলোকে রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড বলা হয়। এই কিওয়ার্ড গুলো হচ্ছে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। কিন্তু এখানে আবার একটা ছোট্ট একটা নিয়ম আছে, সেটা হলো কি যে এই কিওয়ার্ড গুলো কিন্তু সবসময় ছোট হাতের হয়ে থাকে। তুমি যদি বলো যে MAIN মেন, এর মধ্যে আমি 10 রাখবো, সেটা কিন্তু আবার বৈধ। কারণ কি, সি প্রোগ্রামিং এ এই ছোট হাতের এম এবং বড় হাতের এম দুইটা আলাদা ভেরিয়েবল, দুইটা আলাদা অর্থ। কিন্তু এই ভেরিয়েবল গুলো নিতে আমাদের অনুৎসাহিত করা হয়, এগুলো না দেওয়াই ভালো। তার মানে যে কিওয়ার্ড গুলো প্রোগ্রামের নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড বলি। সেই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। এই যেমন ফর, ওয়াইল, ইফ, এগুলো আমরা কখনো লিখতে পারবো না যে ইফ লিখে তার মধ্যে আমরা 20 রাখলাম এবং এটা হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এটা করা যাবে না। ইফ এর একটা আলাদা অর্থ আছে, ওইটা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। এরপরে এখানে একটা কথা আছে, চলকের নাম হিসেবে ছোট বা বড় হাতের অক্ষর ব্যবহার করা যায়, তবে ছোট এবং বড় হাতের অক্ষর এক নয়। ফর এক্সাম্পল, আমি যদি ইন্টিজার বড় হাতের এর মধ্যে একটা সংখ্যা রাখি 10 এবং ইন্টিজার ছোট হাতের একটা সংখ্যা রাখি এর মধ্যে যদি রাখি 20, তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে যে এর মধ্যে 10 আছে, এর মধ্যে 20 আছে, তাহলে এ এবং এ মনে হয় সমান। কিন্তু না, সি প্রোগ্রামিং একটা কথা লিখি, সেটা হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ, সি প্রোগ্রামিং হচ্ছে একটা কেস সেনসিটিভ ভাষা বা ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ মানে হলো যে আমাদের দুই ধরনের কেস, একটা হচ্ছে আপার কেস আর একটা হচ্ছে লোয়ার কেস। তার মানে এটা হলো ছোট হাতের অক্ষর, এটা হলো আপার কেস হচ্ছে বড় হাতের অক্ষর, আর লোয়ার কেস হচ্ছে ছোট হাতের অক্ষর। তাহলে সি প্রোগ্রাম সবসময় আপার কেসকে আলাদা হিসেবে দেখে, লোয়ার কেসকে আলাদা ভেরিয়েবল হিসেবে দেখে। তাহলে এ একটা বড় হাতের এ নিয়ে যখন তার মধ্যে 10 রাখলাম, তাহলে বড় হাতের এ একটা আলাদা ভেরিয়েবল, আর ছোট হাতের এ এটা একটা আলাদা ভেরিয়েবল। যখন আমরা তৃতীয়তে আস্কি কোড পড়বো, আস্কি কোড পড়ার সময় এই বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বোঝা যাবে। তার মানে আমরা ছোট হাতের বড় হাতের যে কোনো অক্ষর ব্যবহার করব, কিন্তু ছোট হাতের এবং বড় হাতের দুইটা আলাদা ভেরিয়েবল হিসেবে চিহ্নিত হবে। এরপরে একটা নিয়ম, সেটা হলো চলকের নাম সর্বোচ্চ 31 অক্ষরের হতে পারে। সর্বোচ্চ 31টা অক্ষর, যেমন ধরে নাও কি নাম্বার ABC, এরকম করে 31টা অক্ষর পর্যন্ত লেখা যেতে পারে। কিন্তু একটা স্ট্যান্ডার্ড নিয়ম হলো যে 8টা অক্ষরের বেশি না লেখাই ভালো। এগুলো হচ্ছে আমরা যখন একটা ভেরিয়েবল ব্যবহার করব, সেই ভেরিয়েবলের নাম আমরা কি দেব, সে নামের ক্ষেত্রে আমরা এই কয়টা নিয়মগুলো মনে রাখবো। এই নিয়মগুলো থেকে কিন্তু এমসিকিউ বেশ আসে, এখান থেকে এমসিকিউ অনেক মানে হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। এই টপিকটা এমসিকিউ এর জন্য গুরুত্ব। এরপরে আমরা যে ইয়েটা দেখছি, এই যে এগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমরা হচ্ছে এই যে সফটটা দেখছি, এই সফট থেকে এমসিকিউ আসে। সকের কোন জায়গা থেকে? স্পেশালি যে সাইজ থেকে, যে কোন ডাটা টাইপের কিরকম সাইজ, এমসিকিউ এখান থেকে আসে। তো এটাই ছিল আজকে। এখন প্রশ্নের পালা। কারো যদি বুঝতে সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই এখন একটু করেন, খোলা মনে প্রশ্ন করেন। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন।
আফরিন আক্তার, আপনার কোনো কোশ্চেন আছে? আফরিন আক্তার, সামিরা আক্তার, মুনতাহা, প্রশ্ন যদি না থাকে তাহলে তো আপনারা একদম সর্বে সর্বা, মানে সব বুঝে গেছেন। আমার মনে হয় যে কিছু কোশ্চেন আচ্ছা রাখা উচিত, ভাই, থাকা উচিত। আমার মনে হয়, আমি হ্যাঁ। জানি না কি হয়েছে, আজকে যে পড়াইছেন এর থেকে দুটো এমসিকিউ দেন, দেখি কয়জনে পার, যেহেতু সময় আছে। এখনই দেব? হ্যাঁ এখনই দেখেন, কেউ তো মানে আমরা তো ধরে নিছি যেহেতু কারো কোনো কোশ্চেন নেই তারা সবকিছু বুঝছে, এখন দুটো কোশ্চেন দিলে বোঝা যাবে যে হ্যাঁ তারা হ্যাঁ, আসলে একটু পারতেছে। দেখে